দর্শক, গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ এবং সংঘাত সেটি নিয়ে কিন্তু আজকেও সেটি রাজনীতির প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে রাজনীতির মাঠে যেমন কথা ছড়াছড়ি হচ্ছে, সেভাবে কিন্তু বাস্তবিকই এই খুলনা সহ সারা দেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এর একটা প্রভাব পড়েছে। এই খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নিয়ে আগামী 4 থেকে 5 মিনিটে আপনাদেরকে এই সবশেষ তথ্য তুলে ধরবো। আমি আজহার লিমন। শুরুতেই জানিয়ে রাখি যে আজকে এই ঘটনার জেরে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের 93তম সভা অনুষ্ঠিত হয়েছে। সেইখানে সেই সভা শেষ করে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি উনি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বা ওই বিশ্ববিদ্যালয়টিতে রাজনীতি নিষিদ্ধই থাকছে এবং ছাত্রদের 4টা দাবি মেনে নেওয়া হয়েছে। দর্শক, একটু জানিয়ে দিতে চাই যে ছাত্রদের আসলে মূলত 5টা দাবি ছিল। সেই 5টা দাবিগুলো কী কী, শুরুতেই সেগুলো একটু জানাই। সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এবং থাকলে আজীবন বহিষ্কারের বিধান রেখে অধ্যাদেশ জারি করতে হবে, এরকম একটা দাবি ছিল ছাত্রদের। দ্বিতীয়ত তারা বলছে যে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, বহিষ্কার সহ ব্যবস্থা নিতে হবে। আরেকটা দাবি আছে তাদের যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসের বাইরে সামরিক বাহিনীর সদস্যদের রাখতে হবে। আর চতুর্থত, যেহেতু ওই ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন, বিভিন্ন অস্ত্রের আঘাত তাদের পিঠে বা শরীরের বিভিন্ন জায়গায় দেখা গেছে, তারা এখন চিকিৎসাধীন আছেন। তাদের ব্যাপারে বলা হয়েছে যে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় প্রশাসন থেকে বহন করতে হবে। এই 4টা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নিয়েছে, এটাই সিন্ডিকেট সভার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পঞ্চম যে দাবিটা, যে ব্যর্থতার দায় স্বীকার করে উপাচার্য, সহ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের ক্ষমা চাইতে হবে এবং দ্বিতীয়ত পদত্যাগ করতে হবে। তো এই ধরনের কোনো ব্যবস্থা বা এই ধরনের কোনো দাবি কিন্তু মানা হয়নি, যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলনে করেছেন, এই খবরগুলো আমরা পাচ্ছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই ঘটনার শিক্ষার্থীরা যারা ওইখানে আহত হয়েছে বা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং ছাত্র দলের উপর কিন্তু একটা অভিযোগ আসছে যে এই ঘটনাগুলো ছাত্র দল ঘটিয়েছে। তো যেই কারণে ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু নানান ধরনের বক্তব্য, বিবৃতি আমরা আজকে পেয়েছি। আজকে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক কেন্দ্র, সেইখানে ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি অর্থাৎ কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি, সাধারণ সম্পাদক এরা কথা বলেছে এবং তাদের ভাষাটা এমন ছিল, আমি একটু পড়ে শোনাই, যে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী কুয়েটে ছাত্র দলের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা করেছে। এটা হলো ছাত্র দলের বয়ান। তারা এইভাবে বলছে, তারা সরাসরি এর জন্য ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের উপর দায় চাপাচ্ছে। এবং ওই সংবাদ সম্মেলনে ছাত্র দলের কেন্দ্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, নাসিরউদ্দিন নাসির এরা ছিলেন এবং এরা কিন্তু এইভাবে কথাগুলো বলেছেন। এবং যেটি আমরা দেখেছি যে ঠিক এর প্রেক্ষিতে ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিন্তু বিবৃতি এসেছে। এই বিবৃতিটা অবশ্য গেল রাতের। তারা এর জন্য কিন্তু আবার এই ছাত্রদল, যুবদল এবং ভাড়াটিয়া সন্ত্রাসী তারা এইভাবে এই গণমাধ্যমগুলোতে প্রেস রিলিজ পাঠিয়ে এটা একটা প্রতিবাদ জানিয়েছে। যেমন তাদের যে পাঠানো প্রেস রিলিজ আমার হাতে আছে, তারা লিখেছে যে কুয়েটে দলীয় সন্ত্রাসী হামলার দায় ছাত্র শিবিরের উপর চাপানোর অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ, এটা তাদের শিরোনাম ছিল। এবং তারা যেটা বলছে যে এই কুয়েটের শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার সঙ্গে ছাত্রদল, যুবদল ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা জড়িত। তাদের ভাষাটা এরকম যে নেতৃবৃন্দ আরও বলেন যে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, দিনের আলোয় সংগঠিত সন্ত্রাসী হামলার দায় তারা নির্লজ্জভাবে ছাত্র শিবিরের উপর চাপানোর চেষ্টা করছে, অথচ অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর হামলার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর যুবদল ক্যাডারকে বহিষ্কার করে তারা কার্যত এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে। এক ধরনের আমরা দেখেছি যে এক ধরনের হুমকি বা এক ধরনের কি বলবো হুঁশিয়ারিও আছে। যেমন ছাত্র শিবিরের যিনি সভাপতি, ওনার নামটা হলো জাহিদুল ইসলাম,
উনি ব্যক্তিগত যে ফেসবুক পোস্ট সেখানে লিখেছে যে ছাত্র শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না, ছাত্র শিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না, এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে। তো এই বিষয়গুলো আসছে। আরেকটা যে এই ঘটনার যে প্রভাব আমরা দেখছি সেটি হলো যে এই ঘটনায় জড়িত বা এই এটার পরে যে গতকালের যে ঘটনা তারপরে দেখা যায় যে একটা ছবি ভাইরাল হয়েছে যে সংঘর্ষের সময় রামদা হাতে একজন দাঁড়িয়ে আছে। তো পরবর্তীতে দেখা গেল যে সে স্থানীয় যে যুবদল সেটির উনি একজন নেতা, এবং এই ঘটনার পর যুবদলের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ওই যুবদল নেতার নাম হলো মাহবুবুর রহমান, তাকে কিন্তু বহিষ্কার করেছে। এই বহিষ্কারের ব্যাপারটাকেও ছাত্র শিবির কিন্তু বিবৃতিতে এনেছে যে এর মাধ্যমে মূলত যে এই ঘটনাগুলো যে ছাত্রদল এবং এর যে সহযোগী সংগঠন তাদের মাধ্যমে ঘটেছে এই ধরনের একটা দাবি তারা করেছে। তো এই পরিস্থিতিতে যে আমরা যে বিষয়টি দেখছি সেটা হলো যে সরকারকেও কিন্তু এই ঘটনা কিন্তু কি বলবো যে এক ধরনের স্পর্শ করেছে। আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও কিন্তু একটা অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, এই ঘটনার ব্যাপারে কিন্তু জবাব দিয়েছেন। আসিফ মাহমুদ বলেছেন যে এটার একটা বিচার হবে, কারা এই অস্ত্র নিয়ে আসলে শিক্ষার্থীদের উপর বা অন্য পক্ষের উপর হামলা করেছে। যেহেতু সরকারের আরেকজন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল, তার একটা ফেসবুক পোস্ট সেটাও কিন্তু যে সরকার এই ধরনের ঘটনা নিয়ে যে চিন্তায় আছে তার পোস্ট থেকে কিন্তু এখানে পাওয়া যায়। যেমন আসিফ নজরুল আজকে সম্ভবত দুপুরের দিকে উনি আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনের, ওনার নাম হলো আরাফাতুল ওসমানী, তার একটা পোস্ট শেয়ার করেছে। সেইখানে যেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে যে ছাত্র শিবির এবং ছাত্রদল এই দুই পক্ষই আসলে এই দীর্ঘ যে একটা পতিত রেজিম বা যে স্বৈরাচার রেজিম এর বিরুদ্ধে প্রায় 15 থেকে 16 বছর এরা মাঠে একই সঙ্গে নির্যাতিত হয়েছে, একই সঙ্গে বিভিন্ন লড়াই সংগ্রাম করেছে। এইভাবে লেখাটার একটা অবতারণা এসেছে এবং এখানে বোঝানো হয়েছে যে দুই দলই আসলে খুবই একটা নির্যাতিত দল ছিল এই পতিত স্বৈরাচারের আমলে। কিন্তু শেষের দিকে এসে যে একটা শঙ্কা এখানে করা হয়েছে যে 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 শেষের দিকের আগে একটু মাঝখানের দিকে দেখি যে হয়তো মানে ওনার লেখাটা এরকম যে ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালে সর্বোচ্চ হতাহত এবং লাশ দেখতে হবে এবার, মানে লেখাটা এরকম। এর কারণ হলো যে উনি বলেছেন যে উভয় নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে, মানে দুই দলই শক্তিশালী, এটা উনি ওনার লেখায় বোঝাতে চেয়েছেন আসিফ নজরুল যার লেখাটা শেয়ার করেছেন। এবং শেষে যেভাবে বলা হয়েছে যে ছাত্র দল এবং ছাত্র শিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরোপ এবং হুমকি ধামকি দিচ্ছে, এটা খুবই খারাপ ভবিষ্যতের ইঙ্গিত করছে সামনে। এবং আমার মনে হয় এখানে এভাবে লেখা যে এদের প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য। উনি আল্লাহর সহায়তা চেয়েছে, এভাবে উনি পোস্টটি কিন্তু শেষ করেছে। তো এটাই এখন আসলে একটা মানে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যেটিকে বলা হচ্ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বিশেষ করে এই 5 আগস্টের গণঅভ্যুত্থানে বিশ্লেষকরা যেটি বলেন, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যেটি দেখেছি যে ফ্যাসিবাদ বিরোধী সবগুলো শক্তি যেভাবে কাঁধে কাঁধ মিলে মাঠে ছিল, সেখানে বিভিন্ন পন্থী, সেটা ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী কিংবা ছাত্রদল কিংবা ছাত্র শিবির কিংবা ছাত্র ইউনিয়ন, এভাবে যে সব শক্তির একটা সম্মেলন ঘটেছে, সেটা 5-6 মাস পরে কিন্তু আমরা তার একটা ঠিক বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এই মাঠে এসে এই বর্তমানে এই যখন ক্ষমতার রাজনীতি কিংবা এই সমস্ত প্রশ্নে এই দলগুলো নানানভাবে ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার বা নানানভাবে পেশি শক্তি দেখাচ্ছে, এবং এর কারণে কিন্তু সেই আগের একটা ধারা বা একটা সংঘাত যেটি ছিল আগে একটা সহমর্মী বা সংহতি, সেখান থেকে এখন সংঘাতের একটা চিত্রই বিভিন্ন মানে বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে। এতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সবাই কিন্তু উদ্বিগ্ন। তারা যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সব রাজনৈতিক পক্ষগুলো বলছিল যে গণঅভ্যুত্থানের
বন্দোবস্তের পর একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই বন্দোবস্তের ক্ষেত্রে কিন্তু অন্তরায় দেখা যাচ্ছে। এর কারণ হলো যে ছাত্রলীগ আমলে কিংবা এর আগের ফ্যাসিস্ট আমলে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে এই বাইরে থেকে সন্ত্রাসীরা গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করা, ঠিক সেইভাবে কুয়েটে বাইরে থেকে সন্ত্রাসীরা গিয়ে কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদেরকে আহত হয়েছে। ওই আগে যেভাবে চাপাতি রামদা ব্যবহার করা হতো, এখন আবার সেভাবে চাপাতি রামদার ব্যবহার দেখা যাচ্ছে। এ নিয়ে কিন্তু একটা উদ্বেগ তৈরি হয়েছে। এটা যেমন একটা দিক, আরেকটা দিক হলো যে এই পক্ষগুলো যেভাবে সহিংস হয়ে উঠছে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকাল যিনি আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, উনার বক্তব্যে এইভাবে বলেছেন যে যারা মজলুম তারা যদি জুলুমকারী হয় তখন সেটি আসলে খুব সীমাহীন একটা জুলুমকারী বা সীমাহীন একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়। তো এই যে পক্ষগুলোর মধ্যে এই সংঘাত, এটা আসলে বাংলাদেশ রাষ্ট্রের জন্য আসলে বহির্বিশ্বে আসলে কি বার্তা দিচ্ছে সেটা একটা চিন্তার বিষয়, এবং ভবিষ্যতে এই ক্যাম্পাসগুলোর পরিস্থিতি কী হবে এবং এটা এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে টানাপোড়েন বাড়াবে কিনা, কিংবা এই সরকার এই বিষয়টাকে কিভাবে সামনে সামাল দেবে, এ নিয়ে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা এবং আলোচনা এগুলো কিন্তু চলছে। তো এই ছিল আজকের মতো।